আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বর্তমান শারীরিক অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব নয় বলে জানালেন মির্জা ফখরুল। দেশ বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে সবচেয়ে ভালো চিকিৎসার দাবি। আগামী মার্চের মধ্যে বাণিজ্য প্রতিরক্ষা কৃষি সহ 18টি চুক্তি চূড়ান্তে বাংলাদেশ ব্রাজিল আলোচনা। গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষি ও ওষুধ শিল্পকে। জিএম কাদের রওশন এরশাদকে বাদ দিয়ে জাতীয় পার্টির কয়েকটি অংশের নতুন জোট গড়ার চেষ্টা। 6ই ডিসেম্বর আত্মপ্রকাশের সম্ভাবনা। এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 700-র বেশি মানুষের মৃত্যু, লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। এ অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন 3 দিন ধরে তার স্বাস্থ্যের অবস্থা একই পর্যায়ে রয়েছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। গত 23শে নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে সিসিউতে। চিকিৎসকরা বলছেন, বেগম জিয়াকে সুস্থ করতে দেশ বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই সেই সিদ্ধান্ত পরবর্তীতে গ্রহণ করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ব্যবস্থা রাখলেও সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা সেই দখল সামলানোর মতো অবস্থায় নেই। তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বিএনপির নেতাকর্মীরা ভিড় করছেন হাসপাতালের সামনে। চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছে বিএনপি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বাণিজ্য প্রতিরক্ষা কৃষি সহ বিভিন্ন বিষয়ে ব্রাজিলের সাথে 18টি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। দু দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো ও বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষি ও ওষুধ শিল্পকে। আগামী বছরের মার্চের মধ্যে চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্যের দেশ ব্রাজিল। বাংলাদেশের প্রকৃতির সাথে আছে অনেক মিল। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো হলেও বাণিজ্য লেনদেন কম। দূরত্ব এর অন্যতম কারণ। বাণিজ্যে প্রতিযোগী দেশ না হওয়ায় ওষুধ তৈরি, পোশাকসহ বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তানির অপার সম্ভাবনা ব্রাজিলে। ব্রাজিলের সাথে বাণিজ্য সম্পর্ক বাড়াতে ইতিমধ্যে 12টি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যোগ করা হচ্ছে আরও 6টি বিষয়। পেট্রোল ট্রেডের ক্ষেত্রে দুই পক্ষ আমরা যেটাকে আমরা ডাবল ট্যাক্সেশন সেটা আমরা ছাড় দিতে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টসের জন্য এখানে হাই টেরিফ ইম্পোজ করা হয়েছে। হোপফুলি ওয়ান্স দ্য এগ্রিমেন্ট উইল বি সাইন দ্যাট টেরিফ উইল অলসো বি ওয়েভড। প্রতিরক্ষা খাত এবং এয়ার এভিয়েশন খাতে আরও 2টো চুক্তি আমরা ফাইনালাইজ করেছি, ইম্পর্টেন্ট চুক্তি। আমাদের ফরেন সার্ভিস একাডেমির সাথে ব্রাজিলের ফরেন সার্ভিস একাডেমির একটা চুক্তি অলরেডি এটা হয়েছে এবং আবার রিনিউ আমরা করব। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে প্রচুর জনশক্তি রপ্তানিরও সুযোগ আছে। Few manpower agents they try to smuggle manpower via Brazil to other countries, Canada and Australia. But ব্রাজিলের ম্যানপাওয়ার মার্কেটটা আমাদের জন্য খুবই ভালো। এই জন্যে ওরা যেহেতু হালাল মার্কেট টার্গেট করেছে, মিডল ইস্টের হালাল মার্কেটগুলো এবং এশিয়া মুসলিম দেশের হালাল মার্কেটগুলো, এবং তাদের অফুরন্ত লাইভ স্টক, চিকেন, মিল্ক সব কিছু আছে।
তো এই মার্কেটটাও কিন্তু একটা বিশাল প্রসপেক্ট নিয়ে আছে এবং সেটা আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। মুসলিম ম্যান পাওয়ার ওদের লাগবেই। আগামী বছরের মার্চ এপ্রিলে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা আছে। ওই সময়ের মধ্যে এসব চুক্তি চূড়ান্ত করতে কাজ করা হচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। বাণিজ্যে প্রতিযোগী দেশ নয় বলে ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্যের প্রচুর সম্ভাবনা। বাংলাদেশের বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা সেই সম্ভাবনাকে কাজে লাগাবে এই আশা। ব্রাজিলের বাংলাদেশ এমবেসির সামনে থেকে রফিকুল বাশার, চ্যানেল আই। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। জিএম কাদের ও রওশন এরশাদকে বাদ দিয়ে নতুন জোট করছে জাতীয় পার্টির কয়েকটি অংশ। এর সাথে যুক্ত হচ্ছে বেশ কিছু নিবন্ধিত ও অনিবন্ধিত দল। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধ সহ সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জোটের কার্যক্রম চলছে, যা 6ই ডিসেম্বর আত্মপ্রকাশ করবে। আগামী নির্বাচনে এ জোট ভালো কিছু করবে বলে প্রত্যাশা আনিসুল ইসলাম মাহমুদের। তাফিমুল ইসলামের রিপোর্ট। হুসেইন মোহাম্মদ এরশাদ তার সামরিক শাসনকে বেসামরিক রূপ দিতে 1986 সালে প্রতিষ্ঠা করে জাতীয় পার্টি। 90-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর 2000 সালে 3 ভাগে বিভক্ত হয় জাতীয় পার্টি। এছাড়া 2014 সালের পর বেশ কয়েকবার ভাঙনের কবলে পড়ে দলটি। এরশাদের মৃত্যুর পর নেতৃত্ব দেয় তার স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জিএম কাদের। 24-এর গণঅভ্যুত্থানের পর কাউন্সিল নিয়ে আবারও ভাঙন দেখা দেয় জাতীয় পার্টিতে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নুর জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জেপি ঐক্যবদ্ধ হচ্ছে। এর সাথে যুক্ত হচ্ছে রওশন এরশাদপন্থী কয়েকজন নেতা। এছাড়াও জোটে থাকছে বাংলাদেশ রিপাবলিক পার্টি সহ নতুন পুরনো বেশ কিছু দল। আমি মোর্চার কারা আসবে সেটা বলতে চাই না, কারণ আজকে যদি কিছু দলের নাম বাদ পড়ে বা ইয়ে পড়ে তখন এটার একটা অ্যাডভার্স এফেক্ট হবে। বাট বেশ কিছু, প্রায় আরও আমাদের জাতীয় পার্টির বাইরে আরও 6টা দল হয়তো এখানে আসবে এবং আমরা এটাকে বলতে চাই জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট ঠিক করা হয়েছে। 6 তারিখ হয়তো আমরা ফর্মাল অ্যানাউন্সমেন্ট করব। রওশন এরশাদকে এই জোটে অন্তর্ভুক্ত করা হচ্ছে না জানিয়ে জাতীয় পার্টির এই নেতা বলেন, জিএম কাদের চাইলে জোটে যোগ দিতে পারেন। রওশন এরশাদ আসছেন না, রওশন এরশাদের সাথে আমাদের কোনো জোট হচ্ছে না। জিএম কাদের এবং তার সাথে যারা আছেন তাদের সাথে একসাথে আমরা রাজনীতি করেছি, আমরা তাদেরকেও চাই। সুষ্ঠু নির্বাচন হলে এই জোটের মাধ্যমে আগামী নির্বাচনে ভালো ফলের প্রত্যাশা এই নেতার। আমরা আশা করব যে আমরা প্রধান বিরোধী দল হতে পারব, এটা আমাদের আশা। যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচন করবে না, আওয়ামী লীগ যাদেরকে আওয়ামী লীগের যারা সমর্থন করতে, আওয়ামী লীগ রাজনীতি যারা সমর্থন করত, তাদের একটা ভূমিকা থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের নেতৃত্বাধীন 14 দলের কোনো শরিক দল এর সাথে যোগ দিচ্ছেন না বলে জানান আনিসুল ইসলাম মাহমুদ। তাদের অবদান থাকে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন তা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানবো নির্বাচন ঘিরে চুয়াডাঙ্গার ভোটারদের কথা। আমি চুয়াডাঙ্গা জেলার একজন অধিবাসী হিসেবে প্রত্যাশা করি যে সমস্ত মহান ব্যক্তিরা এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিজ নিজ দলের পক্ষ থেকে, আমরা আশা করি জেলাবাসী এর মধ্যে যিনি মাটি ও মানুষের সঙ্গে রয়েছেন, যিনি সর্বদা চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন এবং উন্নতি কল্পে মানবের কথা চিন্তা করেন, মানুষের কথা চিন্তা করেন, অবকাঠামোগত দিকের চিন্তা করেন, আর্থসামাজিক উন্নয়নের জন্য চিন্তা করেন, সেই মানুষটিকেই অর্থাৎ সেই যোগ্য প্রার্থীকেই, যার চেতনায় রয়েছে চুয়াডাঙ্গার উন্নয়ন, সেই যোগ্য প্রার্থীকেই জেলাবাসী তাদের সুচিন্তিত মতামত অর্থাৎ ভোট প্রদান করে নির্বাচিত করবে বলে আমরা মনে করি। নির্বাচন নিয়ে আমাদের একটাই মনোভাব, নির্বাচন সুষ্ঠু, সফল এবং সুন্দরভাবে হোক এবং চুয়াডাঙ্গার উন্নয়নের জন্য যে প্রার্থী, যে দলের, যে গোষ্ঠীর হোক না কেন, আমাদের কোনো কথা নেই, যে চুয়াডাঙ্গার উন্নয়নের জন্য কাজ করবে আমরা তার পক্ষে আছি ইনশাআল্লাহ। আমি সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দিব
আমি চাচ্ছি যে সৎ যোগ্য ব্যক্তি হলে এলাকার অনেক কাজে আসবে, এজন্যই আমি প্রথম ভোটটা সৎ ব্যক্তিকেই দেব। আমরা ভোটের মাঠে সুস্থভাবে ভোট দিতে চাই। আমরা আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো। আমার ভোট আমি যেন ভোট কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে দিতে পারি, আর চুয়াডাঙ্গায় যে উন্নয়ন করবে আমি তাকেই ভোট। এমন একটা নির্ভয়ে সবাই সেখানে যেতে পারবে, যা নিজের মতো করে নিজের পছন্দের লোককে ভোট দিতে পারবে, এরকম আশা করি। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছি এবং দলগুলোর ইশতেহারনামায় শিক্ষা ব্যবস্থাকে যেন গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয় এবং আমি নতুন ভোটার হিসেবে আমি যেন নিজে ভোট দিতে পারি সেই ব্যবস্থা করে দেওয়া। এবারে অন্যান্য সংবাদ। দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে কমপক্ষে 700-র বেশি মানুষ মারা গেছেন। ঘূর্ণিঝড়ের কারণে মৌসুমী বৃষ্টিপাতে এই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে তীব্র বৃষ্টিপাত শুরু হয়েছে। বন্যার সময় সবকিছু শেষ হয়ে গেছে, সুমাত্রার আচেহ প্রদেশের বিরোয়েনের একজন বাসিন্দা রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন। এখনও শত শত নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। হাজার হাজার মানুষ আটকা পড়েছে, কেউ কেউ ছাদে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন। শনিবার পর্যন্ত ইন্দোনেশিয়ায় 300 এবং থাইল্যান্ডে 160 জনেরও বেশি মানুষ মারা গেছেন। মালয়েশিয়ায়ও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত শ্রীলঙ্কায় 130 জনের বেশি মানুষ মারা গেছেন এবং 170 জন নিখোঁজ রয়েছেন। সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তানভীর মাহমুদ দীর্ঘদিন কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। শনিবার বেলা 1:30টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তার মৃত্যু ঘটে। রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড উত্তর পশ্চিম অঞ্চলের কমান্ডার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার জেনারেল ASM নাসের। অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিজিবি রংপুর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি কর্নেল SM শফিকুর রহমান। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 2 শিশুসহ 7 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী গাজার বেশ কয়েকটি অংশে স্থল, নৌ এবং বিমান হামলা অব্যাহত রেখেছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে 535 বার ইসরায়েলি বাহিনীর চুক্তি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। গাজায় মানবিক পরিস্থিতির মারাত্মকভাবে অবনতি হচ্ছে এবং ইসরায়েলি আগ্রাসনের ফলে অবকাঠামো এবং প্রয়োজনীয় পরিষেবা ধ্বংসের মুখে বলে দাবি করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। দর্শক, এবারে কৃষি সংবাদ। গাইবান্ধায় শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। পোকা ও রোগবালাইয়ের কারণে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি বছর গাইবান্ধার 7 উপজেলায় কৃষক 1,33,125 হেক্টর জমিতে আমন ধানের চাষ করেছেন। এরই মধ্যে জেলার বিভিন্ন এলাকার মাঠে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আগাম জাতের ধানের কিছুটা ফলন হলেও ধান পাকার পূর্বে মৌসুমি বায়ুর প্রভাব এবং রোগবালাই ও পোকার আক্রমণে অনেক ক্ষেতেই ফলন বিপর্যয় ঘটেছে। পোকামাকড়ের কারণে কৃষকের সমস্যা বেশি বেড়ে গেছে, কারণ ধানের ফলন কম হচ্ছে, এতে ধানের আয় কমে যাচ্ছে। অসময়ে বৃষ্টির কারণে বহু ধান পড়ে গেছে। বৃষ্টি হওয়ায় বাতাস হয়েছে, তারপরে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে বেশি, ধান কত জায়গায় পড়ে গেছে। ধান কাটা ও মাড়াই শুরু হলেও কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় লাভবান হতে পারছেন না চাষিরা। কামলা খরচ তো উঠতেছে না ভাই, কামলা খরচ তো নাই, তারপরেও মনে করেন নিজেরাই এনে করে কাটি পচে গেছে, সেগুলো তুলে চাইলে আগ্রহ করে ছুটছি। এবার আমন চাষ করে আসলে খুব একটা লাভবান করা যাবে না, কারণ আমাদের খরচ অনেকই বেশি,
5বার ওষুধ দিয়েও আমাদের ধান এই কারেন্ট পোকা ঠেকাতে পারিনি। ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না বলছে কৃষি বিভাগ। যদিও আবহাওয়াগত কারণে কিছুটা রোগবালাইয়ের আক্রমণ হয়, কিন্তু আমরা ব্যাপক প্রচারণার মাধ্যমে সেই রোগবালাইকে দমন করে আশা করতেছি যে কৃষকের কাঙ্ক্ষিত ফলন কৃষক পাবে এবং মাঠ পর্যায়ের যে অবস্থা এবং শস্য কর্তন করে যে আমরা ফলাফল পাচ্ছি, কৃষক অবশ্যই এবারে দ্রব্যমান ধানের কাঙ্ক্ষিত ফলন পাবে এবং লাভবান হবে। রবি ফসল চাষে প্রণোদনা দেওয়া সহ ফসল আবাদে প্রযুক্তিগত পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণের ঐতিহ্যবাহী খেজুর গাছগুলো কেটে ফেলার ঘটনায় স্থানীয় বাসিন্দা, ভক্ত ও পরিবেশবাদীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা উন্নয়ন কাজের নামে কয়েক দশকের ঐতিহ্যবাহী গাছ কাটা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাদিকুর রহমান সাকির তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে প্রবেশ করলেই চোখে পড়ত খেজুর গাছ। এসব গাছ ছিল সিলেটের পরিচয়, আধ্যাত্মিকতা আর ঐতিহ্যের প্রতীক। অস্থায়ী টিনশেড মসজিদ নির্মাণের সময় কেটে ফেলা হয় গাছগুলো। স্থানীয়রা বলছেন, খেজুর গাছ শুধু সৌন্দর্যের অংশ নয়, এর সাথে মিলে আছে সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও মানুষের আবেগ। বলা যায় যে 17 বছরের পুরাতন এই গাছগুলো, এটার সঙ্গে আধ্যাত্মিকতা জড়িয়ে রয়েছে। 360 আউলিয়ারা যে যে জায়গাগুলোতে শুয়ে আছেন সেখানে বিভিন্ন আমরা এই ঐতিহ্যের গাছগুলো আমরা দেখতে পাই। ধ্বংসলীলা যে বা যারা করেছে তাদের শাস্তি দাবি করছে। হাই রে হাই, খেজুর গাছ নাই, খেজুর কত পাখি গুলা বসতো, এই যে কবুতর গুলা বসতো, এগুলো এখন আর নাই। কিন্তু এই যে কাটাটা কষ্ট হয় বা যে বা যারা কাটছেন তাদের আসলে উচিত হয় নাই। সংশ্লিষ্টরা বলছেন, নির্মাণ কাজ চলতে থাকায় গাছগুলো বাঁচানো সম্ভব হয়নি। গাছ রেখে করলে দেখা যায় সেখানে বৃষ্টির পানি ঢুকবে, আমরা কনস্ট্রাকশনটা ঠিক মতো হবে না, বাধ্য হয়ে আমরা এটা কাটতেছি। আপনি বলেন যে ফৌজদারি যদি অপরাধ হয়ে থাকে, তো ফৌজদারি অপরাধ হয়ে গেছে, কিন্তু আমরা চ্যানেলে আসি, এগুলো হবে। ঐতিহ্য ও পরিবেশ রক্ষার পাশাপাশি পরিবেশ বান্ধব উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। বর্তমান শারীরিক অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব নয় বলে জানালেন মির্জা ফখরুল। দেশ বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে সবচেয়ে ভালো চিকিৎসার দাবি। আগামী মার্চের মধ্যে বাণিজ্য প্রতিরক্ষা, কৃষি সহ 18টি চুক্তি চূড়ান্তে বাংলাদেশ ব্রাজিল আলোচনা। গুরুত্ব দেওয়া হচ্ছে কৃষি ও ওষুধ শিল্পকে। জিএম কাদের, রওশন এরশাদকে বাদ দিয়ে জাতীয় পার্টির কয়েকটি অংশের নতুন জোট গড়ার চেষ্টা। 6 ডিসেম্বর আত্মপ্রকাশের সম্ভাবনা। এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে 700-র বেশি মানুষের মৃত্যু, লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। দর্শক, চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।